where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা প্রশাসনের উদ্যোগে টেলি শিক্ষা ব্যবস্থায় সকল ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাই। আমি দেবাশিস রায়ডাকুয়া, মালদা জেলা স্কুলের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি আজকে ক্লাস 11-এর তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে 4th চ্যাপ্টার যেটা রয়েছে আইন স্বাধীনতা সম্য, তার মধ্যে থেকে যে আন্তর্জাতিক যে সম্পর্কটা আছে, আন্তর্জাতিক আইন যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল ল, সেই ইন্টারন্যাশনাল লটা আমি আজকে আলোচনা করব এবং এরপরে স্বাধীনতা নিয়েও আলোচনা করব। তোমাদের এর আগের ক্লাসে অশোকবাবু আইনের রাষ্ট্রীয় আইনের কথাগুলো বলেছেন, আইনের উৎস কথাগুলো বলেছেন। আমি তারপরের থেকে যে আন্তর্জাতিক আইনটা রয়েছে, যেটাকে ইন্টারন্যাশনাল ল বলছি, সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে আমি শুরু করি, আন্তর্জাতিক আইনটা কী জিনিস, সেখান থেকে আমি আজকে তোমাদের শুরু করব। তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো দেওয়া হয়, ফলে এটাও খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আমরা জানি পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে, তারা প্রত্যেকটা রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র নয়। স্বাধীন কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। কারণ হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রকেই বিশ্বের বা পৃথিবী যাই বলি না কেন, আমরা প্রতিটি রাষ্ট্রকেই কোনো না কোনো রাষ্ট্রের সহযোগিতার উপর নির্ভর করতে হয়। তার মানে আমরা বলতে পারি যে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র কোনো না কোনো রাষ্ট্রের উপর একটা সহযোগিতামূলক বলো বা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রেই তাদের সহযোগিতা উপর অনেকটা নির্ভর করে। তাহলে নির্ভর করতে হয় বা করে, সেইগুলা কী কী ক্ষেত্রে হতে পারে? অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। যদি আমরা ব্যাপারটা এইভাবে দেখি যে অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক, রাজনৈতিক, এই মূলত এই তিনটা ক্ষেত্রেই প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা রাষ্ট্রই কোনো না কোনোভাবে অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে বা সহযোগিতামূলক ব্যবস্থার মধ্যে তারা পরিচালিত হয় বা হেল্প নেয়, যেটাকে বলি আমরা, বা আমরা এটাকে দেখতে পারি। তাহলে এই যে বলছি যে অর্থনৈতিক, সামাজিক এই তিনটা ক্ষেত্রে মূলত যে পারস্পরিক সহযোগিতা বা নির্ভরশীলতা থাকে, এই নির্ভরশীলতাগুলো কিভাবে চলে? নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তাহলে এই যে পারস্পরিক সহযোগিতা আমরা যেটা লক্ষ্য করছি এই তিনটা ক্ষেত্রে, অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে, তো এই যে পারস্পরিক যে সহযোগিতা সম্পূর্ণ নির্ধারিত হয় কার দ্বারা? কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে। তার মানে যে প্রতি রাষ্ট্রের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক, এই যে মূলত এই তিনটা সহযোগিতার ক্ষেত্র, এই তিনটা সহযোগিতার ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি মেনে চলা হয়। নিয়ম নীতি, এই যে নিয়ম নীতির কথাগুলো বলা হচ্ছে, যে পারস্পরিক সহযোগিতা প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীর আধুনিক বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যে মূলত এই তিনটা ক্ষেত্রে যে পারস্পরিক সহযোগিতা আমরা লক্ষ্য করছি বা দেখতে পারি, এগুলো নির্দিষ্ট কতগুলো নিয়মের ভিত্তিতে হয় বা নিয়মের ভিত্তিতে পরিচালিত হয় বা নির্ধারিত হয়, যেটাকে আমরা সাধারণভাবে বলি, এই নিয়ম নীতিগুলোকে সাধারণভাবে বলছি আমরা আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল।
ইন্টারন্যাশনাল ল। তাহলে আমি আরেকবার ব্যাপারটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র, এটা সাধারণভাবে বলা হয়, কিন্তু আমি পরবর্তীকালে আসছি ইন্টারন্যাশনাল অর্থ, আক্ষরিক অর্থগুলো কি বা কীভাবে এটাকে ইয়ে হয়, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন আইনবিদদের কথা খুব জেনারেলি সাধারণভাবে যে প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি যে নির্ভরশীলতা রয়েছে বা সহযোগিতার বন্ধন রয়েছে, বিশেষত এই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে যখন সহযোগিতামূলক বা আমরা নির্ভরশীলতাই বলি না কেন, যে চলে, যে পরিচালিত হয়, সেই পরিচালনাগুলো নির্দিষ্ট কতগুলো নিয়মের ভিত্তি হয়, যেটাকে আমরা সাধারণভাবে বলছি আন্তর্জাতিক আইন। সাধারণভাবে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল বলা হয়। তাহলে এটা গেল মোটামুটি খুব সাধারণভাবে আন্তর্জাতিক আইনের একটা ডেফিনেশন বা ধারণাও বলতে পারি। এবার যদি আমি আসি এর পরবর্তীকালে এই আন্তর্জাতিক আইন যে কথাটা বা শব্দটি, ইন্টারন্যাশনাল ল যে শব্দটি, সেটা প্রথম প্রকাশিত কবে হয়? 1970 সালে, 1780-তে জেরাম বেনথাম একজন বিখ্যাত আইনবিদ জেরাম বেনথাম, তিনি এই সর্বপ্রথম এই আন্তর্জাতিক আইন শব্দটি প্রয়োগ করেন। জেরামি বেনথাম সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দটি প্রয়োগ করেন। যদিও এই আন্তর্জাতিক আইন শব্দটিকে নিয়ে এর অনেক আগের থেকে আলোচনা চলছিল। তো যাই হোক, এবার যদি আন্তর্জাতিক আইনের আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করি, আমরা এতক্ষণ সাধারণভাবে আন্তর্জাতিক আইনের একটা ধারণা নিলাম। এবার যদি আমরা আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল লয়ের যদি আমরা একটা ব্রড সেন্সের মিনিংটাকে নিয়ে বা মিনিং এবং নেচারকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আরও বেশি ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে। তাহলে এই আন্তর্জাতিক আইনের সংজ্ঞা বা হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ল, এটাকে নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন আইনবিদদের মধ্যে কিন্তু যথেষ্ট মত পার্থক্য আমরা দেখতে পারি। তাহলে এই যে মত পার্থক্যগুলোকে আমরা যদি ভাগ করি, তিনটা ভাগে প্রধানত ভাগ করা হয়। তাহলে বিভিন্ন আইনবিদদের যে আলোচনা আন্তর্জাতিক আইন সম্পর্কে অনেক আগের থেকেই চলছে, বর্তমানকালেও চলে, যে আন্তর্জাতিক আইনকে নিয়ে। তো এই আইনটাকে ডেফিনেশনটাকে বিশ্লেষণের ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে। এই মত পার্থক্যকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটাকে বলছি আমরা সনাতন বা সাবেকি, সনাতন ধারণা বা সাবেকিও আমরা বলতে পারি। এই সাবেকি বা সনাতন ধারণা থেকে, মানে রাষ্ট্র আইনবিদদের যে আলোচনা, সেই বিভিন্ন ডেফিনেশন, সেই ডেফিনেশনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করতে পারি। নাম্বার 1 হচ্ছে সনাতন বা সাবেকি দৃষ্টিভঙ্গি। এই সাবেকি বা সনাতন দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক আইনের ডেফিনেশনে তা কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেই। বলা হচ্ছে এই যে সাবেকি বা সনাতন যে কথাটা বলছি আমরা, যেমন জে.এস. ল্যাসওয়েল, ওপেনহাইম, ফেনডিউক, ব্রিডারলি প্রমুখরা এই সনাতন বা সাবেকি আন্তর্জাতিক আইনের একটা সংজ্ঞা দিয়েছেন। এবার যে সনাতন যারা বা সাবেকি যারা আইনজ্ঞ বা যাদের দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক আইনের সংজ্ঞাটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে সেই অনুযায়ী আমরা কি বলতে পারি, যে তারা বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক আইন হলো সেই সকল আন্তর্জাতিক নিয়ম। তাহলে আন্তর্জাতিক আইন হলো কি, যে সেই সকল আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি। তাহলে আন্তর্জাতিক কি কি পাবো আমরা? আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম। তাহলে এই দুটো জিনিস আমরা পেলাম, আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম, আর কি পাবো, এবং
প্রথা, প্রথা, এই প্রথা, তাহলে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম এবং প্রথার সমষ্টি। তাহলে বলা হয় আন্তর্জাতিক আইনের যারা সাবেকি তারা মনে করে আন্তর্জাতিক আইন হলো আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম, প্রথার সমষ্টি। তাহলে এরা তারা বোঝাতে চেয়েছেন, তাহলে সমষ্টি হলো। এবার এইগুলো কি হবে? এইগুলো স্বাধীনভাবে সার্বভৌম রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে। তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি বলা হচ্ছে? আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম প্রথার কতগুলো সমষ্টি, এই যে সমষ্টি হলো সেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলছি। এবং এটা কি করবে? এই আন্তর্জাতিক যে সমষ্টি, যে নিয়মের যে সমষ্টিগুলো, এটা সার্বভৌম এবং স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের উপর, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের উপর রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে। সেটাকেই তারা বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক আইন। যারা সাবেকি বা সনাতন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, ব্যাপারটা পরিষ্কার। যেমন আমি একটু আগে যেটা প্রথমে বললাম, জে.এস. লরেন্স, ওপেনহাইম, ফেনডুইক, ব্রিয়ারলি প্রমুখ এই মতবাদের বা সাবেকি দৃষ্টিভঙ্গির তারা পক্ষে মত দিয়েছেন বা তারা এটাকে সাপোর্ট করেছেন। তাহলে এটা সাবেকি দৃষ্টিভঙ্গিটা মোটামুটি বোঝা গেল। এবার যদি আসি আমরা সর্বাধুনিক বা আধুনিক, সর্বাধুনিক বা সর্বাধুনিক বা মডার্ন ডেফিনেশন, যারা আধুনিক আইনজ্ঞ, আন্তর্জাতিক আইনজ্ঞ, তারা সাবেকি যে ডেফিনেশন বা প্রথার সমষ্টির কথাগুলো বলা হচ্ছে, নিয়ম কানুন বা প্রথার সমষ্টি, সেগুলোকে তারা কিন্তু গুরুত্ব দেননি। তারা আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন। তবে আমরা দেখে নেই এই সর্বাধুনিক বা আধুনিক সংজ্ঞাতে তারা কি বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা জানি যে সেকেন্ড বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক ব্যবস্থায়, আন্তর্জাতিক রাজনীতি বলো, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় এবং আন্তর্জাতিক গতি প্রকৃতিও অনেকটা পরিবর্তিত হয়, বা যেটাকে বলতে পারি আমরা মৌলিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। তাহলে এই যে আন্তর্জাতিক গতি প্রকৃতি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন, এই মৌলিক পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে যে স্টার্ক, স্টার্ক, তিনি আন্তর্জাতিক আইনের একটি সর্বাধুনিক সংজ্ঞা প্রদানের চেষ্টা করেন। তাহলে সেটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে তিনি বোঝাতে চেয়েছেন এই যে স্টার্ক যে সর্বাধুনিক বা আধুনিক আন্তর্জাতিক আইনের সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন, মানে পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক মৌলিক পরিবর্তনের ব্যবস্থার পরিপ্রেক্ষিতে। তাহলে তিনি বোঝাতে চেয়েছেন যে আন্তর্জাতিক আইন হলো কি, যে তিনি বোঝাতে যে আন্তর্জাতিক আইন হলো সেই সকল নিয়ম কানুন ও রীতি ও আচার আচরণ, সেই সকল নিয়ম কানুন ও আচার আচরণ। তাহলে যদি আমরা ব্যাপারটাকে এইভাবে লিখি, নিয়ম কানুন, এইখানে লেখা যাক তাহলে সুবিধা হবে। এই সর্বাধুনিক যে স্টার্ক বোঝাতে চেয়েছেন আধুনিক দৃষ্টিভঙ্গিতে, সর্বাধুনিক কথাটা বলে কি দিই, যে জি স্টার্ক, এই যে জি স্টার্ক সর্বাধুনিক একটা সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন কি, যে
যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থার পরিপ্রেক্ষিতে মৌলিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি বলতে হচ্ছে আন্তর্জাতিক আইন হলো সেই সকল নিয়ম ও আচার আচরণের নীতি। তাহলে সেই সকল নিয়ম ও আচার আচরণের রীতি আমরা বলতে পারি দ্য প্রিন্সিপাল, এটা যদি ইংলিশ টার্ম করে তাহলে দেখতে পারি প্রিন্সিপালস অ্যান্ড রুলস অ্যান্ড কন্ডাক্ট। তাহলে বলতে পারি প্রিন্সিপালস, রুলস অ্যান্ড কন্ডাক্ট। তাহলে প্রিন্সিপাল, রুলস অ্যান্ড কন্ডাক্ট এই তিনটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক আচার আচরণের গতি, সেই সকল নিয়ম কানুন আচার আচরণের গতি যেগুলি কি হবে, যেগুলো এই যে প্রিন্সিপাল, রুলস অ্যান্ড কন্ডাক্ট যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে আচার আচরণের রীতিনীতি, যেগুলো কি হবে যে প্রত্যেকটা রাষ্ট্র পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলতে বাধ্য থাকবে বা বাউন্ড টু অবজার্ভ বলা হচ্ছে। তাহলে যে আন্তর্জাতিক ব্যাপারটাকে আরেকবার ক্লিয়ার করে দিই, যে বলা হচ্ছে যে স্টার্ক বোঝাতে চেয়েছেন যে আন্তর্জাতিক আইন হলো সেই সকল নিয়ম কানুন, যেটা প্রিন্সিপালস বলা হচ্ছে, নিয়ম কানুন আচার আচরণ রীতিনীতি যেগুলো প্রত্যেকটা রাষ্ট্র পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলতে বাধ্য থাকবে, বাউন্ড টু অবজার্ভ থাকবে, মেনে চলতে বাধ্য থাকবে, সেটাকেই তিনি বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক আইন। তাহলে আমরা আগেটা সাবেকি দেখলাম, একটা সর্বাধুনিক বা আধুনিক সংজ্ঞাটাও আমরা যে স্টার্কের ইয়ে থেকে বুঝতে পারলাম। তাহলে এবার যদি আমরা ব্যাপারটাকে এইরকম করে দেখি যে সাবেকির সঙ্গে সর্বাধুনিকের একটা ডিফারেন্স কি দাঁড়াচ্ছে। সাবেকি দৃষ্টিভঙ্গিতে যে সকল আন্তর্জাতিক আইনজ্ঞ দিয়েছেন তারা স্বাভাবিক আইনের তত্ত্বটাকে গুরুত্ব দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে যে ডক্ট্রিন অফ নেচার লকে তারা গুরুত্ব দিয়েছেন। আবার যারা সর্বাধুনিক সংজ্ঞা যে স্টার্কের মতো যারা রয়েছেন তারা বোঝাতে চেয়েছেন যে স্বাধীন রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে আন্তর্জাতিক যে নিয়মাবলী রয়েছে সেগুলো আইনগতভাবে বাধ্যতামূলক। তাহলে একটা জায়গায় আধুনিক ক্ষেত্রে আইনগত বাধ্যতামূলক করা হয়েছে যে আন্তর্জাতিক যে পারস্পরিক যে নিয়ম কানুনগুলো রয়েছে, আর সাবেকি দৃষ্টিভঙ্গিতে সেটাকে ন্যাচারাল ডক্ট্রিনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা সর্বাধুনিক বিষয়টাকে আমরা দেখলাম। এবার যদি আমরা আসি একটা থার্ড যে কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে মার্ক্সীয় চিন্তা, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বা মার্ক্সিয়ান ভিউ। এই মার্ক্সিয়ান ভিউ থেকে কি বলা হচ্ছে, মার্ক্সিয়ান ভিউ থেকেও আন্তর্জাতিক আইনের একটা ডেফিনেশন বা সংজ্ঞা প্রদানের চেষ্টা করা হয়েছে। এই মার্ক্সিয়ান ভিউয়ে বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে মূলত হচ্ছে একটা ডেফিনেশন দিয়েছে সোভিয়েত ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস একটা সংস্থা রয়েছে সোভিয়েত ইউনিয়নে, তারা আন্তর্জাতিক আইনের একটা সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। তারা কি বলেছেন, সেখানে বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান ও সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে নিরন্তর সম্পর্ক, যে নিরন্তর উদ্দেশ্য রচিত হয়, উদ্দেশ্যে যে নিরন্তর নিয়মাবলী রচিত হয়, সেটাকেই আন্তর্জাতিক আইন বোঝাতে চেয়েছেন। ব্যাপারটাকে আমি আরেকবার তোমাদেরকে ব্যাপারটা পরিষ্কার করি যে সোভিয়েত ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস যে একটা সংস্থা সোভিয়েত ইউনিয়নে রয়েছে, তারা বোঝাতে চেয়েছেন, এটা মনে রাখবে, সোভিয়েত
ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে সংস্থাটা রয়েছে তারা একটা আন্তর্জাতিক আইনের ডেফিনেশন প্রদান করেছেন। সেটা কি হচ্ছে যদি আমরা সেইটাকে দেখি, তারা বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান, যেটা পিসফুল এক্সিস্টেন্স বলা হচ্ছে। আন্তর্জাতিক শান্তি শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, তারা সহাবস্থান এবং এই যে দুটো কথা, পিসফুল এক্সিস্টেন্সের কথা বলছেন, আন্তর্জাতিক শান্তির কথা বা ইন্টারন্যাশনাল পিসের কথা বলছেন, এবং বোঝাতে চেয়েছেন ও সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা। সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা, কথা মনে রাখবে, সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা। তাহলে এই ইনস্টিটিউটে এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিলেন। কি কি? আন্তর্জাতিক শান্তি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা। এই সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যে নিয়মাবলী তৈরি হবে সেটাই হচ্ছে আন্তর্জাতিক আইন বলে এই সোভিয়েত ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস তারা মনে করেন। এবার তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, এবার যদি আমরা এটাকে একজন আইনজ্ঞর কোটেশন দেখি, টুনকিন বলে রয়েছেন একজন আইনজ্ঞ, আন্তর্জাতিক আইন মার্ক্সিয়ান ভিউ কনসেপ্টে, তার কথাটাকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তোমাদের আরও ব্যাপারটা পরিষ্কার হবে। যে বলা হচ্ছে যে জিআই টুনকিন বলে একজন মার্ক্সিয়ান ভিউয়ের রয়েছেন প্রবক্তা বা আন্তর্জাতিক আইনজ্ঞ। তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি বলেছেন যে তার একটা গ্রন্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ল, তার গ্রন্থটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এই ইন্টারন্যাশনাল ল গ্রন্থে যে জিআই টুনকিন তিনি বলেছেন যে বিভিন্ন ধরনের শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কারণ আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন যে শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের কথা বলা হয়েছে, এক একটা রাষ্ট্র এক এক রকম, কোনোটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, কোনোটা গণতান্ত্রিক, কোনো উদারনৈতিক, আমরা সেগুলোকে শ্রেণী চরিত্রের কথা বলছি। মানে একটা রাষ্ট্র এক এক রকম। সেই অ্যাঙ্গেল থেকে তোমরা জানো যে কেউ, আমরা সেকেন্ড ইয়েতে পড়েছিলাম চ্যাপ্টারে, কেউ পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে, কোনোটা সমাজতান্ত্রিক, আমেরিকা রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার হয়েছিল। তাহলে সেই দিক থেকে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন শ্রেণী চরিত্র বিশিষ্ট। তাহলে এই যে বিভিন্ন শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য যে নিয়মাবলী, এই পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য যে নিয়মাবলী, সেটাকেই তিনি আন্তর্জাতিক আইন বলেছেন। ব্যাপারটা আমি আবার ক্লিয়ার করছি যে টুনকিন মনে করেন যে আন্তর্জাতিক যে আমাদের বিশ্বে যে বিভিন্ন শ্রেণী চরিত্র বিশিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়মাবলী তৈরি হয়েছে সেটাই আন্তর্জাতিক আইন। তাহলে মোটামুটি ভাবে আমরা এই আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশনটা বিভিন্ন দিক অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে বিচার করলাম। এই যে বিভিন্ন অ্যাঙ্গেল, যেটা সাবেকি, সর্বাধুনিক বা আধুনিক সংজ্ঞা এবং মার্ক্সীয় অ্যাঙ্গেল থেকে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন, বিভিন্ন ভিউ পয়েন্ট, সেটা আমরা দেখলাম। তাহলে এবার যদি আমরা আন্তর্জাতিক আইনের নেচার অফ ইন্টারন্যাশনাল লকে দেখি,
নেচার অফ ইন্টারন্যাশনাল ল, যদি আমরা এইটাকে এবার আলোচনা করি, এতক্ষণ ধরে আমরা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা বা ডেফিনেশন মিনিংটাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার যদি আমরা এর আন্তর্জাতিক আইনের নেচারটাকে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখব সেটা তোমাদের এখন আমি বোঝাচ্ছি। দেখো, আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন কিনা, যে আমরা এতক্ষণ ইন্টারন্যাশনাল লয়ের কথা বলছি, এই ইন্টারন্যাশনাল লটা প্রকৃতপক্ষে আইন কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে। এবার দেখো, এটা হচ্ছে একটা মজার বিষয় যে আমরা এতক্ষণ যাকে আইন করে বলছি, ইন্টারন্যাশনাল ল বোঝার চেষ্টা করছি, সেইটা আবার আইন কিনা বা আইন নয়, আইন সত্যি আইন কিনা সেটাকেও একটা আমাদের আলোচনা করে দেখতে হবে। এটার পক্ষে কেউ বলেছেন, কেউ আবার বিপক্ষে আন্তর্জাতিক আইনের মত দিয়েছেন। কেউ মনে করে আন্তর্জাতিক আইন আইন নয়, কেউ মনে করে আন্তর্জাতিক আইন একটা আইন। তাহলে যদি প্রথমেই আমরা দেখি যে এটাও নিয়ে আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ন্যাচারালি দুটো ভাগ হয়ে যায়, কেউ আন্তর্জাতিক আইনের পক্ষে, আইন বলার পক্ষে, কেউ আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষে নয়, মানে পক্ষে বিপক্ষে মত অটোমেটিক্যালি চলে আসছে। যদি আমরা প্রথমে এটা দেখি যে আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে না, আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে না, ইন্টারন্যাশনাল ল এটা আইন নয়, এর ফেভারে যারা বলেছেন, আমরা যারা আন্তর্জাতিক আইনকে আইন বলে মনে করেন না, তারা কি কি যুক্তি অবতারণা করেছেন বা কি কি যুক্তি দিয়েছেন সেটা যদি আমরা দেখি। যেমন প্রথমেই বলা হয় যে প্রকৃত অর্থে আইন আমরা বলছি না, যে কেন বলছি না, আইন মানে আমরা কি জানি, আইন হলো হচ্ছে নিম্নস্তনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ। আইন হলো নিম্নস্তনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ, যা মেনে চলতে বাধ্য থাকবে, যা মেনে চলতে বাধ্য থাকবে। তাহলে আমরা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পারি না। তাহলে স্বাভাবিকভাবে আইন কি হচ্ছে, যে আইন হচ্ছে নিম্নতনের প্রতি ঊর্ধ্বতনের আদেশ, যেটা মেনে চলতে বাধ্য থাকবে। কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সেটা কোনো প্রবাবিলিটি নেই বা সেটা কোনো সম্ভব নয়। এটা একটা আমরা আইন না বলার পক্ষে যুক্তি দেখতে পারি। তারপরে যেমন আমরা যদি এইভাবে দেখি, জন অস্টিন মনে করেন, একজন বিখ্যাত আইনজ্ঞ, তিনি মনে করেন যে আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন, আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন, যেটা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা দেখতে পারি না বা দেখা যায় না। এরকম মানে আইন মোটা সুস্পষ্ট সুনির্দিষ্ট হতে হবে, যেটা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যে অর্থে আমরা আন্তর্জাতিক আইন বলছি, সেই অর্থে আন্তর্জাতিক আইনের মধ্যে আমরা এটা দেখতে পারি না। এবার যদি আমরা, এটা একটা যুক্তি গেল, এবার আমরা যদি আরেকটা লজিক দেখি, তাহলে দেখব আন্তর্জাতিক আইন যে তুলনায় মান্য করা হয় তার চেয়ে বেশি অমান্য করা হয়। ইন্টারন্যাশনাল লকে যতটা মান্য করা হবে তার চেয়ে বেশি অমান্যই করা হয়, না মানা হয় বেশি। ফলে সেখানে ইন্টারন্যাশনাল লয়ের কোনো রকম ভ্যালুস থাকে না। তারা সেই দিক থেকে আন্তর্জাতিক আইনকে কখনোই আইন বলে মনে করেন না, প্রকৃত আইন বলে মনে করেন না। তাহলে আরেকটা হচ্ছে, যদি বলি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লকে কোনোভাবেই কোনো রাষ্ট্র মেনে চলতে বাধ্য থাকে না। অন্য আইনের ক্ষেত্রে কি হয়, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে যে রাষ্ট্র নির্দিষ্টভাবে মেনে চলতে বাধ্য থাকবে, কিন্তু আন্তর্জাতিক আইনকে কোনো রাষ্ট্র মেনে চলতে বাধ্য থাকে না। তাহলে মোটামুটিভাবে আমরা এই যে যুক্তি যে কথাগুলো বললাম, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনকে আইন না বলার পক্ষে যুক্তি বা প্রকৃত আইন বলে মেনে না নেওয়ার পক্ষে যুক্তি। এবার কিছু কিছু রাষ্ট্র আন্তর্জাতিক আইনবিদ তারা ইন্টারন্যাশনাল লকে আইন বলে মনে করেন বা আইন বলে। তাহলে তারা কি কি যুক্তিগুলো অবতারণা করেছেন সেটা আমরা একটু দেখে নেই, তাহলে তোমাদের কাছে দুটো বিষয় পরিষ্কার স্পষ্ট হবে। যেমন হেনরি মেইন,
পোলক, তোমার নাম শুনবে ইয়ে দেখো, হেনরি মেইন, পোলক, লরেন্স, ওপেনহাইম, এরা আন্তর্জাতিক আইনবিদদের কথা বললাম, তারা কিন্তু আন্তর্জাতিক আইনকে আইন বলে মেনে নিয়েছেন বা আইন বলে মনে করেন। এবং কেন মনে করেন যদি সেটাকে আমরা একবার দেখি, তাহলে প্রথমে বলতে হয় যে জাতীয় আইনের মতো আন্তর্জাতিক আইনও কতগুলি প্রথা, নির্দিষ্ট কতগুলি প্রথা ও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। যেমন আমাদের রাষ্ট্রীয় আইন কত নির্দিষ্ট প্রথা, নির্দিষ্ট নিয়ম কানুন, রীতিনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি আন্তর্জাতিক আইনও কিন্তু কতগুলি নির্দিষ্ট নিয়ম নীতি বা ন্যায় নীতি বা প্রথার উপর বেস করে দাঁড়িয়ে আছে। ফলে আন্তর্জাতিক আইন অবশ্যই একটি আইন, প্রকৃতপক্ষে আইন। এবার যদি আমরা আরেকটাভাবে দেখার চেষ্টা করি যে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের জন্য আন্তর্জাতিক আইন অত্যন্ত প্রয়োজন, বা সেই দিক থেকে আন্তর্জাতিক আইন একটি আইন। কারণ যখন পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হচ্ছে, কারণ প্রত্যেকটা রাষ্ট্রই সেখানে কিন্তু এই নিয়ম বা আইনটাকে মেনে চলতে বাধ্য থাকছে। এটা একটা দিক গেল। যদি আমরা উৎসগত দিক থেকে দেখি, আইনের উৎসগত দিক থেকে, সেদিক থেকে যদি বিচার করি, তাহলে আন্তর্জাতিক আইনও কিন্তু একটা আইন পদবাচ্যর মতোই। যেমন অন্য আইনের ক্ষেত্রে কি হয় যে উৎসর দিক থেকে আইন বলা হচ্ছে, উৎসগত দিক থেকে, ঠিক আন্তর্জাতিক আইনের উৎসগত দিক থেকেও এটা একটা আইন। আমি নেক্সট উৎসগুলো দেখলে তোমরা আরও বুঝতে পারবে। তাহলে আমরা দুটো পক্ষই দেখলাম যে আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষে যারা কিছু যুক্তি অবতারণা করেছেন, আবার আন্তর্জাতিক আইন বলে যারা মনে করে না তারাও কিছু যুক্তির অবতারণা করেছেন। তাহলে এবার যদি আমরা এই দুটো বিতর্কের মধ্যে যদি একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করি, তাহলে আন্তর্জাতিক আইনটা কি আইন কি আইন নয়, আমরা এটাকে কি বলবো? তাহলে আন্তর্জাতিক আইন যদি আমরা এটাকে একটু কনক্লুশন ড্র করার বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আন্তর্জাতিক আইন প্রধানত কি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক আইন প্রধানত ন্যায় নীতি এবং, লিখে দিই তাহলে সুবিধা হবে, ন্যায় নীতি, এটা হচ্ছে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। আরেকটা কি আছে যে সভ্য রাষ্ট্র, মানে যে রাষ্ট্রগুলোর, সভ্য রাষ্ট্রগুলির অনুমোদন, মানে প্রত্যেকটা রাষ্ট্রগুলির অনুমোদন রাষ্ট্রগুলির অনুমোদন রয়েছে। তাহলে রাষ্ট্রগুলির অনুমোদন বা স্বেচ্ছাসম্মতির ভিত্তিতে গড়ে ওঠে। তার মানে ন্যায় নীতি এবং রাষ্ট্রগুলির অনুমোদন বা স্বেচ্ছা অনুমোদনের মধ্য দিয়েই আন্তর্জাতিক আইন গড়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক আইন কি হয়, প্রণীত হচ্ছে ন্যায় নীতি এবং যে রাষ্ট্রগুলির অনুমোদন বা স্বেচ্ছা অনুমোদনের ভিত্তিতেই গড়ে উঠেছে। কারণ যেহেতু আন্তর্জাতিক আইনটা মূলত, আমরা প্রথমেই বলেছি যে আন্তর্জাতিক আইনটা মূলত যে প্রত্যেকটা রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের জন্য বা পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে, যেটা প্রথমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, যে নির্ভরশীলতা, সেটাকে নির্দিষ্ট পথে নিয়মকানুনের মধ্যে পরিচালিত হওয়ার জন্যেই আন্তর্জাতিক নিয়ম বা আন্তর্জাতিক ল গড়ে উঠেছে। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি আন্তর্জাতিক আইনটা প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের বা সভ্য রাষ্ট্রের একটা অনুমোদন রয়েছে বা স্বেচ্ছা অনুমতি রয়েছে বা ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিক থেকে আমরা আন্তর্জাতিক আইন একটা আইন বলেই আমরা গণ্য করি। এই প্রসঙ্গে গিলক্রিস্ট আন্তর্জাতিক আইনকে, গিলক্রিস্টের কথাটা ইম্পর্টেন্ট, গিলক্রিস্ট আন্তর্জাতিক আইনকে তিনি বলেছেন যে আধা আইন আধা নৈতিকতা।
গিলক্রিস্ট বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক আইন হলো হাফ ল অ্যান্ড হাফ মরালিটি। হাফ ল অ্যান্ড তার মানে তিনি হাফ ল মানে তিনি বোঝাতে আধা আইন আর আধা নৈতিকতা বলে আন্তর্জাতিক আইনকে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে আধা আইন আধা নৈতিকতা বলে আন্তর্জাতিক আইনকে গিলক্রিস্ট ব্যাখ্যা করেছেন। এবার যদি আমরা আন্তর্জাতিক আইনের সোর্সগুলো দেখি, সোর্স অফ ইন্টারন্যাশনাল লকে যদি আমরা দেখি তাহলে কি দেখব যে আমরা এই আলোচনার মধ্যে কতগুলো সোর্স আমরা পেয়ে গেছি। যেমন প্রথমেই বলি যে আন্তর্জাতিক আইনের উৎসটা প্রথমেই আমরা কি দেখব, আন্তর্জাতিক আইনের মধ্যে কতগুলো কি রয়েছে, উৎসের দিক থেকে প্রথমে কতগুলো আন্তর্জাতিক চুক্তি রয়েছে। এই আন্তর্জাতিক সাধারণ বা বিশেষ কোনো আন্তর্জাতিক চুক্তি দ্বারা সৃষ্ট যে নিয়মাবলী বা বিবাদমান রাষ্ট্রগুলি, দুটা রাষ্ট্রের মধ্যে যে বিবাদমান রয়েছে তার মধ্যে যে সলিউশনটা বেরোয় সেটা কিন্তু আলোচনার মধ্যে সলিউশন, সেটা কিন্তু উভয় রাষ্ট্র মেনে নেয়, সেটা একটা আন্তর্জাতিক আইনের উৎস। তারপরে তাহলে এই ব্যাপারটা পরিষ্কার যে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে সাধারণভাবে বা বিশেষভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি বা বিবাদমান রাষ্ট্রগুলির মধ্যে আলোচনার মাধ্যমে যে সলিউশনটা বেরিয়ে আসে সেই সলিউশনটা দুই দেশে মানতে বাধ্য থাকে, এটা একটা আন্তর্জাতিক আইনের উৎস। তারপর আমরা আর সেকেন্ডলি বলতে পারি বাধ্যতামূলকভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথাসমূহ। বাধ্যতামূলকভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথাসমূহ, আন্তর্জাতিক প্রথাসমূহ, এটা একটা সোর্স আন্তর্জাতিক আইনের। তারপরে আমরা বলতে পারি কতগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলি সাধারণ নিয়মাবলী, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সাধারণ নিয়মাবলী। তারপরে আছে কি বিচারালয়ের সিদ্ধান্ত, বিচারালয়ের সিদ্ধান্ত বা আন্তর্জাতিক আইনজ্ঞদের, আন্তর্জাতিক আইনবিদদের বিভিন্ন লেখা বা বই বা বিভিন্ন রকম রচনা যাই বলি না কেন, যে এগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের একটা উৎস। তাহলে মোটামুটিভাবে আন্তর্জাতিক আইনের উৎসগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার যদি আমরা ক্লাসিফিকেশন অফ ইন্টারন্যাশনাল লতে যাই, যে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্টারন্যাশনাল ল, যে আন্তর্জাতিক আইনের শ্রেণীবিভাগ যদি আমরা করি, আন্তর্জাতিক আইন কত প্রকার, কী কী ইত্যাদি ইত্যাদি। তো আন্তর্জাতিক আইনকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, যে একটা হচ্ছে সরকারি, যেমন ইন্টারন্যাশনাল লকে আমরা একটা বলতে পারি কি সরকারি আন্তর্জাতিক আইন, যেটা ইংলিশে বলা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল। আরেকটাকে বলা হচ্ছে যে এবার পাবলিক ইন্টারন্যাশনাল লকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা পাবলিক ইন্টারন্যাশনাল ল, আর একটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, আরেকটাকে বলা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল মানে একটাকে বলা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন, আর এটা হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক আইন। বেসরকারি আর এটা হচ্ছে সরকারি। তাহলে
ইন্টারন্যাশনালকে দুটো ভাগে ভাগ করছে, একটা সরকারি একটা বেসরকারি আইন। তাহলে এবার এই সরকারি যেটা আইন সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? যে প্রথমটা বলা হচ্ছে লস অফ পিস, এটাকে প্রথমটাকে বলা হচ্ছে লস অফ পিস, মানে শান্তির জন্য আইন, এটা একটা ভাগে। আরেকটা ভাগ করা যায় কি লস অফ ওয়ার, যুদ্ধের জন্য আইন, লস অফ ওয়ার, এর একটা ভাগে ভাগ করা যায় যে যুদ্ধের জন্য আইন, আর একটা হচ্ছে শান্তির জন্য আইন, আরটা হচ্ছে লস অফ নিউট্রালিটি, আর একটা হচ্ছে লস অফ নিউট্রালিটি বা নিরপেক্ষতা, নিরপেক্ষতার জন্য আইন। তাহলে লস অফ ওয়ার, লস অফ মানে শান্তির জন্য আইন, যুদ্ধের জন্য আইন, আর নিরপেক্ষতার জন্য আইন, আন্তর্জাতিক আইন। তাহলে মোটামুটিভাবে আমরা এই সরকারি আইনকে আমরা এই কটা ভাগে ভাগ করতে পারি। তাহলে এটা গেল আন্তর্জাতিক আইন সম্পর্কে তোমাদের একটা ধারণা। এবার আমি নেক্সট আসছি, এই আন্তর্জাতিক আইনটা এবার আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসছি যে তোমাদের নেক্সট যেটা পার্ট রয়েছে স্বাধীনতা, লিবার্টি, এটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই লিবার্টি বা স্বাধীনতা, এই স্বাধীনতা বা লিবার্টি কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি আমরা এই স্বাধীনতার একটা ডেফিনেশনের দিকে যাই, স্বাধীনতা যে শব্দটা ইংরাজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। এই শব্দটা এসছে ল্যাটিন শব্দ লিবার থেকে, ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ হচ্ছে স্বাধীন। এই লিবার থেকে কথাটা ট্রান্সফার হয়ে এসছে লিবার্টি। ল্যাটিন শব্দ আমরা লিবার্টি কথাটা আমরা পাই, ল্যাটিন শব্দ লিবার থেকে ইংরাজি প্রতিশব্দ লিবার্টি কথাটা এসছে। তাহলে এই যে লিবার্টি কথাটা আমরা বলছি, সে স্বাধীনতা, এই লিবার্টি মানে স্বাধীন। তাহলে যদি আমরা এই যার অর্থ হচ্ছে স্বাধীন, যে যদি ব্যুৎপত্তিগত অর্থ আমরা ধরি, তাহলে কি দেখব? ব্যুৎপত্তি স্বাধীনতা মানে কি? যে স্ব-অধীনতা। তাহলে যদি আমরা এইভাবে দেখি, স্বাধীনতা ইকুয়াল টু কি দাঁড়াবে? স্বাধীনতা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? যে স্ব-অধীনতা। স্ব-অধীনতা, বা এটাকে বলা যায় যে নিজেকে স্বাধীন, মানে এই স্ব-অধীনতা বা নিজেকে স্বাধীনতা বোঝায়, বা নিজে স্বাধীন। তাহলে স্বাধীনতা কথাটা মূল অর্থ কি দাঁড়াচ্ছে? স্বস্বাধীনতা বা নিজের অধীনতাকে বোঝায়। তাহলে যদি এটাকে আমরা অন্যভাবে আবার একটু ব্যাখ্যা করি, যা জানি, তাহলে কি দেখব? যে স্বাধীনতা মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো আচার আচরণ করার সুযোগ সুবিধা। স্বাধীনতা মানে যদি আমরা এটাকে আরেকটু মানে সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে দেখব স্বাধীনতা মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো আচার আচরণ করার সুযোগ সুবিধা। এটাকে আবার যদি আমরা পরক্ষেপ দেখি, তাহলে এটাকে বলবো যে স্বেচ্ছাচারের নামান্তর বা স্বেচ্ছাচারের একটা রূপ। মানে আমি যা খুশি করতে পারি, সেটা পরোক্ষে উল্টো দিকে দেখলে সেটা দাঁড়াবে স্বেচ্ছাচার। যাই হোক, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আমাদের স্বাধীনতা যে কথাটা ব্যবহার হয়, সেটা কিন্তু অন্য অর্থে। কীরকম? যে নিয়ন্ত্রণবিহীনতা বা অবাধ স্বাধীনতাকে বোঝায় না। রাষ্ট্রবিজ্ঞানে নিয়ন্ত্রণবিহীনতা বা অবাধ স্বাধীনতাকে কিন্তু কখনোই স্বাধীনতা বলা হয় না। তাহলে এই যে এই প্রসঙ্গে ল্যাস্কি বলেছেন, ল্যাস্কি স্বাধীনতা বলতে এক বিশেষ পরিষেবাকে বোঝাতে পেরেছেন। ল্যাস্কি বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বোঝায়, যে পরিবেশে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারবে। আবার বার্কার রাষ্ট্রের স্বাধীনতা বা আইনগত স্বাধীনতাকে কখনোই
প্রত্যেকের অবাধ স্বাধীনতা বলতে পারে হতে পারে না বলে মনে করেন। তাহলে এলো সবসময় সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। আবার ল্যাস্কি ল্যাস্কি বলেছেন যে স্বাধীনতা হলো অধিকারের ফল। স্বাধীনতা হলো অধিকারের ফল। লিবার্টি ইজ এ প্রোডাক্ট অফ রাইটস। ল্যাস্কি কি বলেছেন? লিবার্টি is a product liberty is a product of rights। মানে স্বাধীনতা হলো অধিকারের ফল। তাহলে যে আমরা এবার স্বাধীনতা হলো ল্যাস্কি এটা বোঝাতে চেয়েছেন। তাহলে মোটামুটিভাবে স্বাধীনতার আমরা একটা ছোট্ট সংক্ষিপ্ত ডেফিনেশনগুলো জানলাম, বুঝতে পারলাম। এবার যদি আমরা নেচার অফ লিবার্টিতে আসি, যে নেচারে আসি, নেচারে আমরা কি দেখব? যে স্বাধীনতা একটি আইনগত ধারণা। স্বাধীনতা কি হচ্ছে? একটি আইনগত ধারণা, যা অধিকারের মধ্যে, যা অধিকারের মতো। স্বাধীনতা হচ্ছে, প্রথমে আমরা নেচারে দেখব, স্বাধীনতা হচ্ছে একটি আইনগত ধারণা। তাহলে ধারণা যেটা কি অধিকারের মতোই স্বাধীনতা একটি আইনগত, যেমন অধিকার আইনগত ধারণা, স্বাধীনতাও একটি আইনগত ধারণা। এবং সেটা কি কেবলমাত্র রাষ্ট্রের স্বাধীনতায়, রাষ্ট্রের মধ্যেই স্বাধীনতা উপলব্ধি করা সম্ভব। তার মানে আমরা স্বাধীনতাটা কোথায় ভোগ করব? রাষ্ট্রের মধ্যে থাকলে স্বাধীনতাটা আমরা ভোগ করতে পারবো। রাষ্ট্রের আইন কি করবে? আমাদের স্বাধীনতার পরিবেশ তৈরি করবে এবং কোনো স্বাধীনতা পরিবেশ তৈরি করে দেবে এবং স্বাধীনতা যাতে ভোগ করা সম্ভব হয় তার ব্যবস্থা করে দেবে। তাহলে এইভাবে যদি আমরা স্বাধীনতার এটা বুঝতে, স্বাধীনতাকে আমরা দুটো রূপ এবার লক্ষ্য করব। তাহলে আমরা লিবার্টিকে আমরা দুটো দিক থেকে, অ্যাঙ্গেল থেকে বিচার করব। একটা হচ্ছে নেতিবাচক দিক, নেগেটিভ অ্যাঙ্গেল থেকে, আর একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে। যদি আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি, এই যদি আমরা এটাকে নেতিবাচক ধরি, আর হচ্ছে ইতিবাচক, তাহলে এই নেতিবাচক দিকে আমরা কি দেখতে পারবো? নেতিবাচক দিক থেকে দেখা যাবে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য নিয়ন্ত্রণহীনতা রয়েছে। ব্যক্তিত্ব বিকাশে নিয়ন্ত্রণহীনতা রয়েছে, এটা আমরা নেতিবাচক দিক থেকে দেখতে পারবো। আবার ইতিবাচক দিক থেকে কি দেখতে পারবো? ঠিক উল্টোটা, যে ব্যক্তিত্ব বিকাশের জন্য, এই ব্যক্তিত্ব বিকাশের জন্য কি হবে? উপযুক্ত কার্যক্রম। ব্যক্তিত্ব বিকাশের জন্য নানা রকম সুযোগ সুবিধা, আমরা এখানে বলতে পারি নানা রকম সুযোগ সুবিধা, মানে এক কথায় বলতে পারি যে ব্যক্তিত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি থাকবে বা উপযুক্ত পরিবেশ থাকবে। তাহলে এটা গেল যে লিবার্টির একটা দুটো অ্যাঙ্গেল থেকে। এবার এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ ইতিবাচক দিক থেকেই বেশি গুরুত্ব দেওয়া হয় স্বাধীনতার ক্ষেত্রে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এবার যদি আমরা আরেকটা আসি মার্ক্সিয়ান ভিউ থেকে, মার্ক্সিয়ান ভিউ বা মার্ক্সিয়ান কনসেপ্ট, মার্ক্সিয়ান কনসেপ্টে কি বলা হয়েছে? যে ধনবৈষম্যমূলক যে ধনবৈষম্যমূলক বা শ্রেণী বৈষম্যমূলক সমাজে, ধনবৈষম্য বা শ্রেণী বৈষম্যমূলক সমাজেই কখনোই কোনোভাবে ধনবৈষম্য বা শ্রেণী বৈষম্যমূলক সমাজে কখনোই কোনো রকম কোনো সমাজে স্বাধীনতা ভোগ করতে পারবে না। ন্যাচারালি যেখানে শ্রেণী বৈষম্য রয়েছে, ধনবৈষম্য রয়েছে, সেখানে কোনোভাবেই স্বাধীনতা সমানভাবে ভোগ করা সম্ভব নয়।
এবার যদি আমরা আসি যে স্বাধীনতার ডিফারেন্ট পার্ট, স্বাধীনতাকে কটা ভাগে ভাগ করা যায়, ডিফারেন্ট ফর্মস অফ লিবার্টি। ফর্মস অফ লিবার্টি, এই ডিফারেন্স ফর্মসে যদি আমরা যাই তাহলে কি দেখব, আমরা লিবার্টিকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা, এই লিবার্টিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে সিভিল লিবার্টি, একটাকে বলা হচ্ছে সিভিল লিবার্টি, সিভিল লিবার্টি, আরেকটাকে বলা হচ্ছে সিভিল লিবার্টি, পলিটিক্যাল লিবার্টি অ্যান্ড ইকোনমিক লিবার্টি। পলিটিক্যাল লিবার্টি আর আছে ইকোনমিক লিবার্টি। মানে পৌর স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা আর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, এই তিনটা ভাগে আমরা লিবার্টিকে শ্রেণী বিভাজন করতে পারি। যদি আমরা সংক্ষেপে সিভিল লিবার্টি সম্পর্কে আলোচনা করি তাহলে কি দেখব, যে পৌর স্বাধীনতা বলতে আমরা কি কি অধিকার, কতগুলো অধিকারকে বোঝায়। যেমন সেগুলি হচ্ছে কি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য এগুলো খুবই প্রয়োজন। এই যে সিভিল লিবার্টি বা পৌর স্বাধীনতা, সেখানে কি দেখব, জীবনের অধিকার, চিন্তা ভাবনা, মত প্রকাশের স্বাধীনতা, এর মধ্যে পড়ে ব্যক্তিগত সম্পত্তিরও স্বাধীনতা, তারপরে ধর্মচারণের স্বাধীনতা প্রভৃতি এই সিভিল লিবার্টির মধ্যে পড়বে। পলিটিক্যাল লিবার্টির ক্ষেত্রে বা রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে যেমন ল্যাস্কি কি বোঝাতে চেয়েছেন, ল্যাস্কি বলেন রাষ্ট্র পরিচালনার জন্য যে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণ করাই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তাহলে মানে রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় আমি স্বয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণ করাটাই আমার রাজনৈতিক স্বাধীনতা। এটা যদি আমরা অন্যভাবে বলি, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করাটাই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। এখানে কি কি হয়, যে নির্বাচনে দাঁড়ানো, নির্বাচিত হওয়ার অধিকার থাকবে, তারপরে সরকারের সমালোচনা করার অধিকার থাকবে, আর সরকারি চাকরি লাভের অধিকার থাকবে। থার্ড যদি আসি আমরা ইকোনমিক লিবার্টিতে, ইকোনমিক লিবার্টি যেমন বার্কার, ল্যাস্কি প্রমুখ অর্থনৈতিক স্বাধীনতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেন যে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা না থাকলে কোনো ক্ষেত্রেই স্বাধীনতা বা অন্যান্য স্বাধীনতাগুলো পাওয়া কখনোই সম্ভব নয়, তাহলে বা অর্থহীন হয়ে পড়ে। ইকোনমিক লিবার্টি বা অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মূলত অভাব ও দারিদ্র থেকে মুক্তি লাভের অধিকারকেই বোঝানো হয়েছে। যেমন এই প্রসঙ্গে বার্কার মনে করেন, বার্কার বলেন কি, যে অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক কখনোই স্বাধীনতার কথা ভাবতে পারে না বা স্বাধীন হতে পারে না। তারপর এর মধ্যে যেমন বলছে যোগ্যতা অনুযায়ী কাজের অধিকার, উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার, তারপরে হচ্ছে বিশ্রামের অধিকার প্রভৃতি এই অর্থনৈতিক অধিকারের মধ্যে রয়েছে। এবার যদি আমি খুব সংক্ষেপে আসি, যে তোমাদের নেক্সট যেটা হচ্ছে সেফগার্ড অফ লিবার্টি। সেফগার্ড অফ লিবার্টি, এই সেফগার্ড অফ লিবার্টি বা স্বাধীনতা রক্ষা কবচ, এটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেফগার্ড অফ লিবার্টিটা কি, ল্যাস্কি মনে করেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করা সম্ভব নয়। তাহলে যে স্বাধীনতা যদি সংরক্ষণ করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করা সম্ভব হবে না। তাহলে এই অবস্থায় ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য যে কতগুলো স্বাধীনতা রক্ষা কবচ দেবে, কতগুলো পয়েন্টস আমরা আলোচনা করব সংক্ষেপে, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন বলছে সংবিধানের মৌলিক অধিকারে স্বাধীনতা লিপিবদ্ধ করা প্রয়োজন, বা বলতে পারি সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতা লিপিবদ্ধ করা গুরুত্বপূর্ণ, যেটা অন্যতম রক্ষা কবচ। কারণ আমাদের সংবিধানে যখনই স্বাধীনতা লিপিবদ্ধ করা থাকবে, সেই স্বাধীনতাকে কখনোই কোনোভাবে সেটাকে মৌলিক অধিকার ট্রিট হলে
যেটা কখনোই অন্য কেউ স্বাধীনতা তোমাকে হরণ করতে পারবে না, ফলে ন্যাচারালি একটা সেফগার্ড হিসেবে রয়েবে। আরটা বলতে পারি যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ। মন্তেস্কু, ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ স্বাধীনতার রক্ষার জন্য ক্ষমতা স্বাতন্ত্রীকরণের নীতির কথা বলেছেন। তারপর আইনের অনুশাসন একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এই আইনের অনুশাসনে কি হবে? আইনের পরিপূর্ণ প্রাধান্য থাকবে এবং আইনের দৃষ্টিতে সাম্য থাকবে। তারপরে আমরা বলতে পারি দায়িত্বপূর্ণ শাসন ব্যবস্থা। যখন কোনো দায়িত্বপূর্ণ শাসন ব্যবস্থা থাকবে সেক্ষেত্রে সরকার তার কাজের জন্য আইনের মাধ্যমে জনগণের কাছে দায়িত্বশীল থাকবে। সরকার কখনোই স্বৈরাচারী হয়ে স্বাধীনতা হরণ করতে পারবে না, যেহেতু সরকার পার্লামেন্ট ব্যবস্থার উপর দায়িত্বশীল। তবে গণভোট এবং পদচ্যুতি এগুলো অন্যতম রক্ষা কবচ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ স্বাধীনতা রক্ষা কবচ, কেননা রাষ্ট্র ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও স্বায়ত্তশাসনের মাধ্যমে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসাবে এটা গণ্য করা হয়। তারপর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল হচ্ছে সদা জাগ্রত জনমত। তাহলে সতর্ক এবং বলিষ্ঠ জনমত হলো স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। কেননা জনমত যত বেশি জাগ্রত হবে, যত বেশি রাজনৈতিক সচেতন হবে, তত বেশি স্বাধীনতা সেফ থাকবে, কারণ স্বাধীনতা তোমাকে হরণ করতে পারবে না। এই জন্য সদা জাগ্রত যে জনমতকে বলা হয় স্বাধীনতার অতন্দ্র প্রহরী। এবার যদি আমরা লাস্ট কনক্লুশনে আসি ছোট্ট করে, তাহলে আমরা কি দেখতে পারবো যে এই যে উপরোক্ত আলোচনাগুলো করলাম, স্বাধীনতার বিভিন্ন রকম রক্ষা কবচগুলো আমি পয়েন্ট ওয়াইজ বললাম, দেখবে বইয়ে বিস্তারিত রয়েছে। তাহলে স্বাধীনতার উল্লেখিত যে রক্ষা কবচের কথাগুলো আমি বললাম, এই রক্ষা কবচগুলো কি হচ্ছে? যথার্থ প্রয়োগটা নির্ভর করবে কার উপর? সমাজ ব্যবস্থা, প্রকৃতি এবং উৎপাদন কাঠামোর উপর। আমি যতই সেফগার্ড করি না কেন, যদি সমাজ ব্যবস্থা, প্রকৃতি এবং উৎপাদন ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে সেটা হবে না। শ্রেণীবিভক্ত সমাজে উৎপাদন ব্যবস্থা যাদের হাতে কেন্দ্রীভূত থাকে, তারাই মূলত স্বাধীনতা ভোগ করে। যেখানে উচ্চ শ্রেণী তারাই ভোগ করে। একমাত্র শ্রেণীহীন শোষণহীন সমাজেই পূর্ণ স্বাধীনতা ভোগ করা সম্ভব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, স্বাধীনতার যে সেফগার্ডটা, এটা তোমরা বইয়ে দেখবে, আরও বিস্তারিত রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।